শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দুর্যোগময় সময়ে তোমরা প্রত্যেকেই বাসাতে থেকে অনলাইন ক্লাস কুমিল্লা মডার্ন হাই স্কুলের পক্ষ থেকে দেখছো। আমি হরিপদ চৌধুরী, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বুদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষার এই পাঠ্য বইয়ের আজকে আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই নবম অধ্যায়ে আমাদের জাতক নিয়ে আমরা এই অধ্যায়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। গৌতম বুদ্ধের অতীত জন্মের কাহিনীগুলো জাতক নামে পরিচিত। কার? গৌতম বুদ্ধের। গৌতম বুদ্ধের অতীত জন্মের কাহিনীগুলো জাতক নামে পরিচিত। বুদ্ধ ধর্মাবলম্বীদের কাছে জাতকের গল্প ও উপদেশগুলোর প্রভাব অপরিসীম। জাতকের গল্পের শেষে যে উপদেশ থাকে তা থেকে আমরা নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন করতে পারি। এই অধ্যায়ের মধ্যে আমরা কি কি জানবো, পড়ব, সেগুলির মধ্যে ধরো আজকে 1 নম্বরে পার্ট 1-এ আছে কি? জাতক পরিচিতি। আমরা আজকে জাতক পরিচিতি নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমরা একটু ভালো করে একটু খেয়াল করো। জাতক আলোচনা আমরা যখন করতেছি তখন আমি বলি, তোমরা একটু ভালো মনোযোগ সহকারে একটু মন দিয়ে শোনো। গৌতম জাতক পরিচিতি ও জাতকের সংখ্যাটা কি? জাতক শব্দটি কোত্থেকে আসছে? জাতক শব্দটি এসেছে, এই জাতক শব্দটা কোত্থেকে এসেছে? জাতক এসেছে জাত থেকে। জাতক এসেছে কোত্থেকে? জাত থেকে। জাত শব্দের অর্থ হলো উৎপন্ন। আবার এই জাত শব্দের অর্থ হলো উৎপন্ন। আমরা জাতক শব্দের অর্থ হলো জাত, আবার জাত থেকে এসেছে আমরা কি? আমাদের উৎপন্ন, উদ্ভূত এবং তোমার জন্ম ইত্যাদি। এই জাতক থেকে জন্ম, এটাও তোমার এই জাত থেকে আমাদের এখানে বুদ্ধ ধর্মের আমাদের ধর্মের মধ্যে এসেছে। গৌতম বুদ্ধের পূর্ব জন্মে ওই কাহিনীগুলোকে জাতক বলা হয়। গৌতম বুদ্ধের কি? গৌতম বুদ্ধের পূর্ণ জন্মের ওই কাহিনীগুলোকে জাতক বলা হয়। এক জন্মের কর্ম ফলে কেউ বুদ্ধ হতে পারে না। এক জন্মের ফলে কেউ বুদ্ধ হতে পারে না। বুদ্ধ হওয়ার জন্য জন্ম জন্মান্তরে পারমী পূর্ণ করে পরিশুদ্ধিতা অর্জন করতে হয়। পরিশুদ্ধিতা, এবং এগুলি অর্জন করে তাহলে কি আমাদের এই বুদ্ধ হওয়ার জন্য জন্মান্তরের পারমী পূর্ণ করে পরিশুদ্ধিতা অর্জন করতে হয়। জাতক পাঠে জানা যায় জন্মান্তর গৌতম বুদ্ধ নানা কুলে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধ কিন্তু নানা কুলে জন্মগ্রহণ করেন। তিনি মানব কুলে রাজা, মন্ত্রী, ব্রাহ্মণ, বণিক এবং দেবকুলে বিভিন্ন পশু পাখি হয়ে তিনি জন্মগ্রহণ করেন। তিনি মানব কুলে এই দেবকুলও বিভিন্ন পশু পাখি হয়ে জন্ম নিয়েছিলেন। প্রতিটি জন্মে তিনি কি? বুদ্ধিসত্ত্ব। প্রতিটি জন্মে তিনি কি? প্রতিটি জন্মের উনি হলেন বুদ্ধিসত্ত্ব। প্রতিটিগুলো উনি বুদ্ধিসত্ত্ব। এখন দেখো, মূলত জাতকের সংখ্যা কয়টি? 550টি। তোমার জাতকের সংখ্যা কয়টা? জাতকের সংখ্যা হইল 550টি। আমরা একটু ভালো করে এগুলি খেয়াল করবো। আমাদের মেইন বইয়ে আছে, তোমরা একটু খেয়াল করবে জাতকের সংখ্যা। এটা একটু আন্ডারলাইন করো, সবাই বইটা খুলে দেখবে। তো এই
মূলত জাতকের সংখ্যা হলো 550টি। গৌতম বুদ্ধ 550তম জন্মে বুদ্ধি জ্ঞান লাভ করে বুদ্ধ নামে অভিহিত হয়। উনি এই জাতকের 550টা উনি জ্ঞান অর্জন করে এবং বুদ্ধি জ্ঞান লাভ করে উনি বুদ্ধ নামে অভিহিত হন। বুদ্ধ হওয়া কিন্তু অত সহজ নয়। তখন এই জ্ঞানগুলি এই 5টা করার পর উনি তিনি লাভ করেন এবং বুদ্ধ নামে পরিচিত হন। এখন দেখো, তাহলে আমরা এই জাতক পরিচিতির আমরা এই জিনিসগুলি আমরা জানলাম। এখন আমরা যদি চলে যাই, দেখো নৈতিক আদর্শ জীবন। এখন আমরা নৈতিক আদর্শ জীবন নিয়ে একটু আলোচনা করি। নৈতিক আদর্শ জীবন, দেখো সৎ এবং সুন্দর পথে পরিচালিত জীবনই হলো আদর্শ জীবন। সৎ এবং ন্যায়পরায়ণের মধ্য দিয়ে জীবনযাপন করাটা হলো আমাদের আদর্শ জীবন। আদর্শবান ব্যক্তি সকলের কাছে শ্রদ্ধা পাত্র। যিনি আদর্শবান ব্যক্তি তিনি সকলের কাছেই, আমাদের সমাজের কাছে তিনি শ্রদ্ধাবান। মৃত্যুর পরও নীতিবান এবং আদর্শবান ব্যক্তির কথা মানুষ যুগে যুগে স্মরণ করে। দেখো, মানুষ মরে গেল, একটা ভালো মানুষের তার ভালো কাজগুলি কিন্তু মরে গেলেও তার থেকে যায়। কেননা নীতি আদর্শহীন ব্যক্তি পশু সমান। যিনি তোমার কোনো কেননা নীতি আদর্শহীন, যিনি তার আদর্শ নীতি নাই, এবং সেই ব্যক্তিগুলি তারা হলো পশু সমান। আদর্শ ও নৈতিক ব্যক্তি কিভাবে গঠন করতে হয় তা জাতকে পাঠের মাধ্যমে আমরা জানতে পারি। এই জাতকের পাঠের মাধ্যমে আমরা ওইগুলি জানতে পারি। এখন দেখো, জাতকের গল্পগুলো হিতোপদেশ, এগুলো রূপকথা গল্প নয়, এগুলি কোনো কাল্পনিক গল্প নয়। ভগবান বুদ্ধ ভালো কাজের সুফল এবং খারাপ কাজের কুফল বোঝানোর জন্য জাতক কাহিনীগুলো তিনি বলতেন। তাই সুন্দর মানব জীবন গঠনের জাতকের গুরুত্বটা খুবই অপরিসীম। জাতকের গুরুত্বটা মানব জীবন একটা সুন্দর জীবন তৈরি করার জন্যে সেই জাতকের আমাদের গুরুত্বটা অপরিসীম। জাতক কাহিনীগুলো ধর্মের গভীর তত্ত্বগুলো বুঝতে সাহায্য করে। এই জাতকের তত্ত্বগুলি, তার উপদেশগুলি, তার বাণীগুলি তাকে ভালোর দিকে চলার জন্য অনেক সহায়তা করে। উদার চিত্তে দানশীল শিক্ষা দেয়। উদার মনে দান করতে হবে, তোমাকে উদার মনে। শীল বা চরিত্রবান, দয়াবান, নীতিবান, সত্যবাদী, ক্ষমাপরায়ণ, মৈত্রীপরায়ণ এবং পর উপকারী হতে শিক্ষা দেয়। এই জাতকের মাধ্যমে আমরা পাই? আমরা এই জাতকের এই ন্যায়পরায়ণ, তারপরে আমাদের মৈত্রীপরায়ণ, এবং ক্ষমাপরায়ণ, এইগুলি আমরা শিক্ষা পাই। প্রাণী হত্যা, মিথ্যা বলা, চুরি করা, মাদক দ্রব্য গ্রহণ থেকে বিরত রাখে। এই কাজগুলিও আমাদের এই কাজগুলি থেকে বিরত থাকতে পারে, সেই আমাদের জাতকের পাঠের মাধ্যমে আমরা জানতে পারি। ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এর মধ্যে আমাদের ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতিবোধ এবং একে অপরের উপর সহমর্মিতা আমাদের যুগিয়ে দেয়। বলা যায় নৈতিক এবং আদর্শ জীবন গঠনের জাতকের প্রভাবটা অপরিসীম। তাই প্রত্যেকের জাতকের শিক্ষা ও অনুসরণ করা উচিত। তাই বুদ্ধ ধর্মের আমাদের বলা হয়েছে সেই জাতকের সেই আমাদের প্রত্যেককে জাতকের শিক্ষা অনুসরণ করা একান্ত উচিত বা একান্ত দরকার। আমরা এখন যদি একটু চলে যাই, দেখো এখন আমরা চলে যাব একটু লাস্টের দিকে আমরা চলে যাই। দেখো, জাতকের উপদেশ সমূহ, এটা একটু আমরা জাতকে দেখো আমরা একটু জাতকের উপদেশ সমূহ,
পদ্ধতিসমূহ অনুসরণের সুফল মানে ভালো ফলগুলি কি কি? এখন দেখো, তাহলে আমরা জাতকের উপদেশ সমূহ অনুসরণের সুফল ভালো দিকগুলি। জাতক হলো গৌতম বুদ্ধের অতীত জন্ম বৃত্তান্ত। জাতক কি? জাতক গৌতম বুদ্ধের অতীত জন্ম বৃত্তান্ত। জন্ম বৃত্তান্ত। এই উপদেশ মানবিক ও নৈতিক গুণাবলীর কি উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কাজগুলি কি তার ভালো কাজগুলি করতে কি খুব সহায়তা করে এবং ভূমিকা রাখে। তাই এইসব উপদেশ অনুসরণ করা একান্ত উচিত। এই উপদেশগুলি আমাদের অনুসরণ করা একান্ত কর্তব্য এবং উচিত। দেখো, নিচে জাতকের কয়েকটি গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় উপদেশ তুলে ধরা হলো। যেমন, কপট জাতক পাঠে আমরা লোভের পরিণতি কি হয় সম্পর্কে শিক্ষা লাভ করতে পারি। এই শিক্ষা মতো অতিরিক্ত লোভ মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে। অতিরিক্ত লোভ করলে কি হয়? অতিরিক্ত লোভ করলে আমাদের কি মৃত্যুর দিকে তাকে ঢেলে দেয়। তাই সকলে লোভ করা থেকে বিরত থাকা উচিত। লোভ করা থেকে আমাদের এই বিরত থাকার কথা বলা হয়েছে। তাই বুদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা আমাদের, তাই আমরা এই অধ্যায় থেকে পাই যে লোভে পাপ, পাপের মৃত্যু, এবং বেশি লোভ করতে নেই। লোভের কথা উনি বারণ করেছেন। জাতকগুলোকে এইরূপ অনেক উপদেশ আমরা পাওয়া যায় আমাদের এখানে, যা কি নির্বুদ্ধিতা, কৃপণতা, অসততা, অহংকার বোধ, দ্রুততা ইত্যাদি বর্জনের নির্দেশ রয়েছে। এছাড়া এসব উপদেশ আমাদেরকে কি কি অকুশল কর্ম পরিত্যাগ করতে বলা হয়েছে, সম্পাদনের প্রেরণা যোগায়, নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে, হিংসা ত্যাগ করে মৈত্রীপরায়ণ হতে শিক্ষা দেয়। হিংসা বিদ্বেষবাদীকে ভালোর দিকে যাওয়ার জন্য এই শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয়। তাই শান্তিময় বিশ্ব গড়ে তুলতে জাতকের উপদেশ অনুসরণ অপরিহার্য। আমরা একটু এখন এই পাঠের সম্পর্কে আমরা কি জানলাম? আমরা এই পাঠ সম্পর্কে আমরা জানলাম, জাতক সম্পর্কে আমরা অনেকগুলি তথ্য আমরা পেলাম। সেই জাতকের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি আমরা আলোচনা করলাম। তাহলে আমরা এখন একটু দেখো, আমাদের এই অধ্যায় থেকে আমরা, তোমরা দেখো একটা পাঠ্য বইটা খুললে তোমরা দেখবে একদা মহেশ, আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। একটু দেখো, সৃজনশীল প্রশ্নের মধ্যে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আমাদের আছে। দেখো, তোমরা একটু ভালো করে খেয়াল করো যে সৃজনশীলের অনুচ্ছেদটা আমি একটু পড়ছি, তোমরা পাঠ্য বইয়ের আলোকে একটু দেখবে। একদা মহেশখালী লিচু জায়গায় অতি বৃষ্টির কারণে নলকূপ ডুবে যায়। এতে বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দেয়। উক্ত এলাকার দুরবস্থার খবর পত্রিকা দেখে মানিক বড়ুয়া মায়া হয়। তাই তিনি তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা করে এতে এলাকাবাসীকে কি করেন? উপকৃত করেন। তাই আমাদের কি দেখো, গৌতম বুদ্ধ কিন্তু মানুষের সেবা করেছেন, উপকার করেছেন। তার সঙ্গে উদ্দীপকে দেখো মানিকবাবুর সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। এখন দেখো, আমরা যদি এই সৃজনশীল পদ্ধতি যদি আমরা একটু ধরি, তাহলে আমরা সৃজনশীল পদ্ধতির অনুচ্ছেদটা আমরা একটু ভালো করে পড়ব। অনুচ্ছেদটা পড়ে আমরা কিন্তু তার মধ্যে থেকে আমরা ক, খ এবং পাঠ্য বইয়ের আলোকে আমরা পেয়ে যাব। তারপর গ 3টা প্যারায় লিখবে, তারপর ঘ 4টা প্যারায় হবে, পরিশেষে লাস্টে একটা উপসংহার নামে একটা 1 লাইনে তোমরা উত্তর দিয়ে দিবে সৃজনশীল। তো তোমরা পাঠ্য বইয়ের দুটো সৃজনশীল আছে, তোমরা একটু ভালো করে একটু দেখবে এবং পুরো চ্যাপ্টারটা একটু ভালো করে পড়লে তোমরা এই সৃজনশীলগুলি পাবে। এখন আমি এর বাইরে কিন্তু আমাদের 60টা সৃজনশীল দেওয়ার পরও কিন্তু আমাদের 30 নাম্বার বহু নির্বাচনী 30 নাম্বার আছে। তাহলে আমরা একটু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা এবং কয়েকটা প্রশ্ন আমি দিব।
যেমন আমাদের 30 নম্বর থাকবে, সময় থাকবে 30 মিনিট। এখন ধরো প্রশ্নের মধ্যে এখন আমরা যদি একটু তোমাদের জন্য আমি কয়েকটি প্রশ্ন ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে আমি প্রশ্নগুলি তোমরা একটু আগে শোনো, পরে আমি এগুলির তোমাদের উত্তর বলবো। জাত শব্দটি কোন শব্দ হতে উদ্ভূত হয়েছে? জাত, তো দেখো জাত শব্দটি কোন ইয়ে থেকে আমাদের এসেছে। আমরা এই অধ্যায়ে এটি আমরা হলো জাতক, জাতক থেকে তাহলে আমরা কি পাই? জাতক শব্দটি কোন শব্দ হতে উদ্ভূত হয়েছে। 2 নম্বর একটা যদি আমরা বলি, প্রত্যেক জাতক প্রধানত কয়টি অংশে বিভক্ত? 3 নম্বর, শশক রূপী বোধিসত্ত্বের বন্ধু ছিল কোনটি? পরবর্তী প্রশ্ন, জাত শব্দের কোন ধরনের অর্থ হয়? কপট জাতকে কাকের চরিত্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? তাহলে আমরা এই অপশনগুলি আমরা যদি একটু ধরো 1 নম্বর প্রশ্নটা ধরো তুমি, প্রশ্নটা ছিল 1 নম্বর আমাদের জাতক, জাতক শব্দটি কোন শব্দ থেকে বা কোন শব্দ হতে উদ্ভূত হয়েছে, মানে সৃষ্টি হয়েছে, উদ্ভূত হয়েছে। এই হলো আমাদের প্রশ্নটা। এখন উত্তর তোমার মনে করো ক, খ, গ, ঘ, এরকম 4টা প্রশ্ন তোমার দেওয়া থাকবে। এখন ধর ক দিল তোমাকে মনে করো যা, খ দিল তোমাকে যায়, গ দিল তোমাকে জুত, ঘ দিল জাতক। তাহলে আমরা এখন যদি আমরা মানে জাতক শব্দটি, তাহলে আমরা জাতক শব্দটি কোন শব্দ হতে উদ্ভূত হয়েছে, তাহলে আমরা সঠিক উত্তরটা আমরা কোনটা হবে আমরা জানবো কিভাবে? আমরা নিশ্চয়ই আমরা পাঠ্য বইয়ের আলোকে কিন্তু আমরা আলোচনা করলাম এবং আমরা পাঠ্য বই থেকে পড়লাম, পড়ার কারণে কিন্তু আমরা এই এমসিকিউটা আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এটা সঠিক উত্তরটা হবে জাত। তাহলে এই জাত কর এইটাই হবে, আমরা বৃত্তটা এইভাবে ভরাট করব, এইভাবে আমরা ভরাট করব। এবার আসো আর আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলি, 2 নম্বর প্রশ্নটা আমি দেখাই। 2 নম্বর প্রশ্নটা হলো দেখো, প্রত্যেক জাতক তোমরা নিজেরাও কিন্তু প্রশ্ন তৈরি করতে পারবে, কেননা তোমরা এই ভালো করে এই অধ্যায়টা পড়লে তোমরা নিজেরাও প্রশ্ন তৈরি করতে পারবে। প্রত্যেক জাতক প্রধানত কয়টি অংশে বিভক্ত? প্রশ্ন চিহ্ন। তাহলে অবশ্যই আগের মতো আমরা ক, খ, গ, ঘ দিলাম, 4টা অপশন দেওয়া তোমাকে থাকবে। এখন দেখো প্রত্যেক প্রধানত কয়টি অংশে বিভক্ত করা, অংশে বিভক্ত। এখন ধরো তোমাকে মনে করো ক দিল 3টি, খ দিল 4টি, গ দিল 5টি, ঘ দিল 6টি। সঠিক উত্তর কোনটা হবে? আমরা বইয়ের আলোচনায় কিন্তু পড়েছি, তাহলে আমরা সঠিক উত্তরটা আমরা হবে আমাদের কোনটা বলো? এই কয়েকটা হবে 3টি। আমরা অধ্যায়ের মধ্যে কিন্তু আছে আমাদের প্রথম
আমাদের এই নবম অধ্যায় খুললে দেখবো তোমরা পাঠ্য বই আমাদের 3টা পার্ট আছে, 3টা দেওয়া আছে। এই 3টা পার্টে কিন্তু আমরা সুন্দরভাবে মানে পর্যালোচনা করলাম। তাহলে আমাদের উত্তর হলো ক। তাহলে এইভাবে আমরা কটা বৃত্তটা আমরা এইভাবে ভরাট করব। ঠিক সেম তোমাদের এমন করে 30টা প্রশ্ন। তো তোমরা পাঠ্য বইটা ভালো করে যদি তোমরা পড়াশোনা করো এবং পড়ো মনোযোগ সহকারে, 2বার 3বার রিডিং করো, তাহলে কিন্তু তোমরা উত্তরগুলি পেয়ে যাবে এখান থেকে। যেমন সৃজনশীলগুলি পাবে, ঠিক সেম তোমরা এই এমসিকিউগুলি পাবে। এছাড়াও কিন্তু কিছু তোমাদের অতিরিক্ত প্রশ্ন তোমাদের থাকতে পারে, বিভিন্ন স্কুলে এগুলি কালেকশন করে আছে, এগুলি তোমাদের ওইগুলি অতিরিক্ত প্রশ্নগুলিও পড়লেও তোমরা ধারণা পাইবে। তবে শুধু ব্যাসকম থাকবে কি, ক আর খটা তোমরা বিভিন্ন মাস্টার ট্রেনের প্রশ্নগুলির সঙ্গে ক আর খটা শুধু তোমাদের মিল থাকবে না, কিন্তু গ আর গটা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে সব সম্পূর্ণ মিল থাকবে। তবে পাঠ্য বইয়ের আলোকে তোমাকে আলোচনা করো, এটা প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এই এমসিকিউ তাহলে আমার প্রথমে প্রয়োজন হলো আমাদের কি ভালো করে মনোযোগ সহকারে পাঠদান করবে, অধ্যায়টা পড়বে মনোযোগ সহকারে, তাহলে তোমরা এই উত্তরগুলি দিতে পারবে। আবারও সবাইকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে যার যার বাসায় মানে সামাজিক দূরত্ব রেখে ঘর থেকে বের না হয়ে বাসায় মনোযোগ সহকারে পড়বে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি সবাইকে আবার আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এই বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষার নবম অধ্যায় পাঠ আমি এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।